ডাইনিং টেবিলে প্লেট চামচ সাজাতে সাজাতে আমি আরও চোখে অসীমের দরজার দিকে তাকালাম। সায়ন ভেতরে গিয়ে পানির কলটা ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ও ভাবছে কলের শব্দে আড়ালে ওর ভেতরে অস্থিরতায় ঢাকা পড়ে যাবে, কিন্তু ও জানে না ওর মনের প্রতিটি কম্পন আমি টের পাচ্ছি। সায়ন যে এখন তীব্র এক মানসিক দোটানায় পড়ছে তা আমার বুঝতে বাকি নেই। ও আফরিনকেও ভালোবাসে, আবার আমাকে আর আদিবকেও নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এই পুরুষ মানুষগুলো অদ্ভুত এক মানসিকতা। তারা একাধারে সংসারী, ভালো বাবা, ভালো স্বামী হতে চায়, আবার একই সাথে অন্য এক নারীর বুকেও নিজের সাম্রাজ্য গড়তে চায়। সায়নের কাছে আমি আর আদিব হলাম ওর জীবনের মূল ভিত্তি, ওর আভিজাত্য আর সামাজিক সম্মান। আর আফরিন ও হয়তো শাওনের এক চিলতে সস্তা রোমান্স, যাকে ও নিজের মনের মতো করে সাজিয়ে এক গোপন খাঁচায় বন্দি করে রেখেছে। ওয়াশরুম থেকে বের হয়ে সায়ন যখন ডাইনিং টেবিলে এসে বসলো, ওর চোখে মুখে তখনও ভয়ের কালো ছায়া। ও মোবাইলটা টেবিলের ওপর একদম উপর করে রাখলো, যেন কোনো নোটিফিকেশন আমার চোখে না পড়ে। ও এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আফরিনকে নিয়ে। আমি তরকারির বাটিটাও ওর সামনে এগিয়ে দিতে দিতে মনে মনে হাসলাম। সায়ন, আমি তোমার অতীত বর্তমান সব জানি। আফরিন মেয়েটার বাসা টাঙ্গাইল। টাঙ্গাইলের একটা কলেজের সাধারণ, সহজ সরল আর অসম্ভব সুন্দরী একটা মেয়ে ছিল ও। 1 বছর আগে যখন সায়ন কাপড়ের ব্যবসার কথা বলে টাঙ্গাইলে পার্টনারের সাথে ভিজিটে গিয়েছিল, তখনই একটা মেলায় আফরিনকে প্রথম দেখে ও আফরিনের ওই নিখাত মায়াবী চেহারা দেখে সায়নের ভেতরে পুরুষটা চারা দিয়ে উঠেছিল। মাসের পর মাস টাঙ্গাইল গিয়ে দামি দামি গিফট দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি জাল বুনেও আফরিনকে নিজের প্রেমে ফেলেছিল। আফরিনের মধ্যবিত্ত ধার্মিক বাবা মা যখন শাওনের মতো এক অচেনা শহরের লোকের সাথে মেয়ের সম্পর্ক মেনে নেয়নি, সায়ন তখন আফরিনকে ফুসলিয়ে ঢাকায় নিয়ে আসে। কাজী অফিসে গোপনে বিয়ে করে ধানমন্ডির ওই ফ্ল্যাটে লুকিয়ে রাখে। আফরিন এই শহরে কাউকে চেনে না। সায়নকে ছাড়া ওর আর কোনো আশ্রয় নেই। ও সায়নকে অন্ধের মতো বিশ্বাস করে, নিজের সব মনে করে। আজ সায়নের হাত পা কাঁপার মূল কারণ এটাই। ও ভালো করেই জানে আমি তো একজন প্রতিষ্ঠিত ডাক্তার, মানসিকভাবে শক্ত, কোনো মতে নিজেকে সামলে নিতে পারবো। কিন্তু আফরিন, ও যদি জানতে পারে যে সায়ন আসলে বিবাহিত, ওর একটা 6 বছরের সন্তান আছে, আর ও যাকে নিজের একমাত্র আশ্রয় ভেবেছিল সে আসলে একটা আস্ত প্রতারক, তবে 4 মাসের অন্তঃসত্ত্বা মেয়েটা এই চরম সত্যটা সহ্য করতে পারবে না। হয়তো ও কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসবে, যা সায়নের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সায়ন এখন দুই দিক বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। খাও সায়ন, মাছটা তোমার পছন্দের। আমি খুব নরম গলায় বললাম। সায়ন ভাতের প্লেটে হাত দিয়েও নাড়ানাড়া করছিল। ও জোর করে এক লোকমা মুখে দিয়ে বলল, হুম, খুব ভালো হয়েছে। আচ্ছা, আফরা আদেব ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ও তো আজ খুব ক্লান্তিত ছিল। আচ্ছা সায়ন,
একটা কথা জিজ্ঞেস করি। আমি ওর চোখের দিকে তাকালাম। সায়ন চমকে উঠে আমার দিকে তাকালো। ওর হাতটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। কি কি কথা! এই যে দুনিয়ায় মানুষ দুই নৌকায় পা দিয়ে চলে, এদের শেষ পরিণতি কি হয় বলো তো? মানে তারা কি আসলে দুটো সংসারকে সমান ভালোবাসতে পারে, নাকি শেষ পর্যন্ত দুটো নৌকায় ডুবে যায়? আমি খুব দার্শনিক ভঙ্গিতে হাসলাম। সায়নের মুখ থেকে ভাত যেন গলদ গলদকরণ হতে চাইল না। ও কোনোমতে পানি খেয়ে বলল, আমি আমি ঠিক জানি না আফরা। যারা এমন করে তারা হয়তো পরিস্থিতির শিকার। তবে তবে কেউ যদি তার পরিবারকে সত্যিই ভালোবাসে, সে কখনো তাদের হারাতে চায় না। পরিস্থিতির শিকার নাকি লোভের শিকার, সায়ন? আমি আর কথা বাড়ালাম না। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালাম। সায়ন টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে গুটিসুটি পায়ে বারান্দার দিকে চলে গেল। ও নিশ্চিন্ত এখন আফরিনকে টেক্সট করার চেষ্টা করবে, যাতে আফরিন ভুলেও আমার দেওয়া নম্বরে কোনো উল্টাপাল্টা মেসেজ বা ফোন না করে। ও আফরিনকে বলবে, আজ ডক্টর ম্যাডামের সামনে আমি খুব নার্ভাস ছিলাম। তুমি ওনাকে আর ফোন দিও না। ও বারান্দায় গিয়ে অন্ধকারে দাঁড়িয়ে টাইপ করছে, আর ঘরের ভেতর থেকে আমি ওর সেই কাপুরুষোচিত পিঠটার দিকে তাকিয়ে আছি। সায়ন, তুমি আফরিনকে যতই আড়াল করতে চাও না কেন, ও তো আমারই পেশেন্ট। আর আগামীকাল সকালেই আমি আইনি লড়াইয়ের প্রথম চালটা দিতে যাচ্ছি। তুমি তোমার দুই ভালোবাসার জগৎ নিয়েই এবার অকূলে ভাসবে। সকালে ঘুম থেকে উঠে আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিলাম। আদিবকে মায়ের বাসায় রেখে আমি সোজা চলে গেলাম সুপ্রিম কোর্টে নামি ফ্যামিলি লয়ার পারভেজ ভাইয়ের চেম্বারে। আমার জীবনের এই কালো অধ্যায়টার আইনি সমাধানের জন্য ওনার পরামর্শ নেওয়া খুব জরুরি ছিল। পারভেজ ভাইয়ের সায়নের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের যৌথ ফ্ল্যাট আর ধানমন্ডির ওই ফ্ল্যাটের ডকুমেন্টগুলো দেখে গম্ভীর হয়ে বললেন, আফরা, সায়ন যে কাজটা করেছে তা দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে দণ্ডনীয়। তুমি চাইলে ওকে জেলে পাঠাতে পারো, তবে স্লাইট কাস্টডি আর সম্পত্তির কিছু দিকটা মজবুত করতে হলে আমাদের একটু কৌশলে এগোতে হবে। তুমি কোনোভাবেই এখন মাথা গরম করবে না। আমি মাথা গরম করব না ভাইয়া। সায়নকে আমি আইনিভাবেই পঙ্গু করে দেব। শক্ত গলায় কথাটি বলে আমি ওনার চেম্বার থেকে বের হলাম। লয়ারের সাথে কথা শেষ করে আমি যখন আমার হাসপাতালের কেবিনে এসে বসলাম, তখন আমার ভেতর এক অদ্ভুত শীতলতা। টেবিলের ওপর রাখা আফরিনের ফাইলটার দিকে তাকালাম। এই মেয়েটার সরলতাকে পুঁজি করে সায়ন খেলাটা খেলেছে। এবার সায়নের তাসের ঘরটা ভাঙার আসল চালটা চালার সময় এসেছে। আমি আমার মোবাইল থেকে আফরিনের নম্বর ডায়াল করলাম। দুবার রিং হতেই ওপাশ থেকে আফরিনের চিলতে মাখানো কণ্ঠস্বর ভেসে এলো, আসসালামু আলাইকুম ডক্টর ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? আমি একটা গভীর শ্বাস নিয়ে অত্যন্ত গভীর ও শান্ত গলায়
বললাম, আফরিন, আমি ডাক্তার হিসেবে নয়, একজন নারী হিসেবে আপনাকে একটা সত্য জানানোর জন্য ফোন করেছি। আপনি যাকে নিজের স্বামী ভাবছেন, সেই শাওনের একটা প্রথম স্ত্রী আছে। শুধু তাই নয়, ওনাদের সংসারে একটা 6 বছরের সুন্দর সন্তানও আছে। শাওন আপনাকে ধোঁকা দিয়েছে। আমার কথা শুনে ওপাশ থেকে আফরিন যেন আকাশ থেকে পড়ল। ওর গলা কাঁপতে লাগলো। ম্যাম, আপনি এসব কি বলছেন? এটা অসম্ভব। শাওন আমাকে খুব ভালোবাসে, ও এমন করতেই পারে না। আপনি ভুল জানছেন আফরিন ম্যাম। আমি ভুল জানাচ্ছি না আফরিন, শাওন একটা আস্ত প্রতারক। ও আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে লুকিয়ে রেখেছে। আমি কিন্তু একেবারের জন্য বললাম না যে শাওনের সেই প্রথম স্ত্রী আর কেউ নয়, আমি নিজেই। কিছু সত্যের মুখোমুখি শাওনকে সরাসরি হতে হবে। লাইনটা কেটে দেওয়ার পর আফরিন আর এক মুহূর্তও দেরি করেনি। ও তীব্র আতঙ্ক আর ক্ষোভ নিয়ে শাওনকে ফোন করলো। তখন শাওন অফিসে বসে হয়তো কোনো মিটিংয়ে ভান করেছিল। আফরিন ফোনে পাগলের মতো কেঁদে উঠে বলল, তুমি এখনই ধানমন্ডির বাসায় এসো শাওন। যদি 10 মিনিটের মধ্যে না আসো, তবে আমার আর তোমার বাচ্চার মরা মুখ দেখবে। আফরিনের এমন মরিয়া হুমকি শুনে শাওনের কলিজা শুকিয়ে গেল। ও বুঝতে পারল কিছু একটা মারাত্মক গড়বড় হয়ে গেছে। ও ভয়ে কাঁপতে কাঁপতে অফিসের সব কাজ ফেলে ঝড়ের গতিতে ধানমন্ডির ফ্ল্যাটের দিকে রওনা হলো। শাওন যখন ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকলো, আফরিন তখন ড্রয়িং রুমে মাঝখানে চোখ মুখ লাল করে দাঁড়িয়ে কাঁপছিল। শাওনকে দেখা মাত্রই ও নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ও দৌড়ে গিয়ে শাওনের কলার চেপে ধরল এবং ওর বুকে পিঠে পাগলের মতো কিল থাপ্পড় মারতে মারতে চিৎকার করে কাঁদতে লাগলো। তুমি একটা জানোয়ার, তুমি একটা প্রতারক। তোমার নাকি আর একটা বউ আছে। তোমার নাকি 6 বছরের একটা বাচ্চাও আছে। কেন, কেন আমার জীবনটা ধ্বংস করলে তুমি? বলো। আফরিন হাঁপাচ্ছিল আর শাওনকে আঘাত করছিল। শাওন তো আকাশ থেকে পড়ল। ও আফরিনের হাত দুটি চেপে ধরার চেষ্টা করতে করতে থতমত খেয়ে বলল, আফরিন, শান্ত হও। এবার এসব উল্টাপাল্টা কথা তোমাকে কে বলেছে বলো? কে দিল এই মিথ্যা তথ্য? আফরিন ওর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মিথ্যে নয়, একদম সত্যি। আমাকে আমার ডক্টর ম্যাডাম, ওই আফরা ম্যাডাম নিজে ফোন করে সব বলেছে। ডক্টর আফরা ম্যাডাম বলেছে। এই নামটা শোনা মাত্রই শাওনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ওর মাথায় তখন বজ্রপাত হলো। ও বুঝতে পারল আফরা কাল রাতে সব জেনেও যে নাটুকে সরলতা দেখিয়েছিল তা আসলে এক ভয়ঙ্কর ঝড় আসার আগে নিস্তব্ধতা ছিল। শাওন রাগে, ক্ষোভে আর তীব্র ভয়ে অন্ধ হয়ে আফরিনকে বলল, তোমার ওই ডক্টর ম্যাডামকে এখনই ফোন করো। ওনাকে এই বাসায় আসতে বলো। আমি ওনার সামনে দাঁড়িয়ে প্রমাণ করব সব মিথ্যে। শাওন ভাবছিল ও এসে হয়তো কোনোভাবে তালিচালি দিয়ে পরিস্থিতি সামাল দেবে। আফরিন তখনই আমাকে ফোন করলো।
আমি তো রেডি ছিলাম। ঠিক 20 মিনিটের মধ্যে আমি ধানমন্ডির সেই ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়ালাম। ভেতরে ঢুকতেই দেখলাম চারিদিকের জিনিসপত্র ছিটকে পড়ে আছে। আফরিন পাগলের মতো ড্রয়িং রুমে পায়চারি করছে আর কাঁদছে, আর সায়ন সোফার পাশে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই আফরিন ছুটে এসে বলল, ম্যাম, আপনি ওনাকে বলুন ওনার প্রথম বউ আর বাচ্চার কথা বলুন। সায়ন আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখে তখন মিনতি। আমি যেন সত্যটা না বলি। আমি সায়নের সেই ভীরু চোখের দিকে তাকালাম, তারপর আফরিনের দিকে ফিরে অত্যন্ত শান্ত ধারালো গলায় বললাম, আফরিন সায়নের প্রথম স্ত্রী অন্য কেউ নয়। আমি সায়নের প্রথম স্ত্রী, আর যে 6 বছরের বাচ্চার কথা বলেছি সে আমার আর সায়নেরই সন্তান। আমার এই একটা কথা যেন জলজান্ত একটা বহিঃশ্লেষের মার মতো সেই ঘরে ফাটল। আফরিন স্তব্ধ হয়ে গেল। এক পলক আমার দিকে তাকালো, তারপর সায়নের দিকে তাকালো। ওর চোখের মণি দুটো যেন স্থির হয়ে গেল। ও এক পা পিছিয়ে গিয়ে এক বুক ভাঙা আর্তনাদ আর তীব্র ঘৃণায় চিৎকার করে উঠল, আপনারা আপনারা দুজনই আমাকে ঠকিয়েছেন। একজন ডাক্তার হয়ে আপনি আমার সাথে এই নাটক করলেন, আর তুমি তুমি তো একটা পিশাচ। কথাটা শেষ করেই আফরিন আর এক সেকেন্ডও দাঁড়ালো না। ও পাগলের মতো দৌড়ে গিয়ে ওর বেডরুমে ঢুকলো এবং ভেতরে লাকটা দড়াম করে আটকে দিল। আফরিন দরজা খোলো। সায়ন পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা কাঁচ ভাঙার প্রচণ্ড শব্দ হলো। আমি ডাক্তার, আমার বুঝতে বাকি রইল না ভেতরে কি ঘটতে চলেছে। আমি সায়নকে ধাক্কা দিয়ে বললাম, সায়ন, হাঁ করে দাঁড়িয়ে থেকো না। ওর ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে হাত কাটছে। দরজা ভাঙো দ্রুত। সায়নের সমস্ত শক্তি দিয়ে দরজায় পরপর কয়েকটা লাথি মারল। 4 নম্বর লাথিতে কাঠের দরজা লকটা ভেঙে ছিটকে গেল। আমরা ভেতরে ঢুকেই আতঙ্কে উঠলাম। আফরিন মেঝেতে পড়ে আছে। ওর বাম হাতের কবজি দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। ও কাঁচ দিয়ে নিজের হাত কেটে ফেলেছে। মেঝেটা মুহূর্তে রক্তে লাল হয়ে গেছে। আফরিন সায়ন চিৎকার করে ওকে কোলে তুলে নিল। ও তখন কাঁপছে। আমার ভেতরে ডাক্তার সত্তা তখন জেগে উঠল। আমি ঝটপট বিছানায় চাদরটা টেনে ছিঁড়ে আফরিনের হাতটা শক্ত করে বাঁধলাম। রক্তপাত কিছুটা আটকানোর জন্য সায়নকে ধমক দিয়ে বলল, কান্না থামিয়ে ওকে কোলে তোলো, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এক সেকেন্ড দেরি হলে মা আর বাচ্চা কাউকে বাঁচানো যাবে না। সায়ন আফরিনের কোলে নিয়ে লিফটের দিকে ছুটল, আর আমি আফরিনের হাত চললাম যেন রক্তাক্ত না পড়ে। আইনি লড়াইয়ের মাঝে এক নতুন জীবন বাঁচানোর যুদ্ধে নেমে পড়লাম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন ও কমেন্টে জানিয়ে দেবেন গল্পটি কেমন হয়েছে। পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলবে।